আমরা আজকে প্রথমেই আলোচনা করব এস ব্লকের দুটো শ্রেণী সম্বন্ধে, দুটো শ্রেণীর অক্সাইড সম্বন্ধে। দেখো, গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলগুলো পরপর লেখা হয়েছে আয়নীয় অবস্থায়, এবং অক্সাইড তিনটে আয়ন হয়। একটা হচ্ছে O2- অক্সাইড, O2- পারঅক্সাইড, O2- সুপার অক্সাইড। এখন আমরা যেটা আলোচনা করব যে কোনটা, অর্থাৎ কোন ক্যাটায়নটা কোন অক্সাইডের সাথে যুক্ত হয়, কোন অক্সাইড আয়নটার সাথে যুক্ত হয়। এগুলো যেহেতু আয়নীয় যৌগ, তা আয়নীয় যৌগ তখনই গঠিত হয় যখন সেটা ল্যাটিস শক্তিটা বেশি হয়, কারণ ল্যাটিস শক্তি বেশি হলে তবেই সেটা স্থায়ী হবে। ল্যাটিস শক্তি নির্ভর করে ক্যাটায়নের আধান এবং অ্যানায়নের আধানের গুণফল এবং ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব। তা মধ্যবর্তী দূরত্ব যদি কম হয় তাহলে সেটা ল্যাটিস শক্তি বেশি হবে। সেটা যদি ক্যাটায়ন এবং আনায়নের দুটোরই আকার ছোট হয় তাহলে দূরত্ব কম হবে, দূরত্ব কম হলে ল্যাটিস শক্তি বেশি হবে। এবং যদি দূরত্ব মানে আকার যদি বড় হয়, খেয়াল করে দেখো এরকম যদি বড় হয় তাহলে অবশ্যই দূরত্ব বাড়ছে নিউক্লিয়াসের মধ্যবর্তী, তাহলে ল্যাটিস শক্তি কম হবে। তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার যত ছোট হবে তত ল্যাটিস শক্তি বাড়বে, তত সেটা স্থায়ী হবে। এটা আমরা আগে জেনে এসেছি আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। এছাড়াও আর একটা ফ্যাক্টরও মাথায় রাখতে হবে যে ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়নের সাথে যুক্ত হলে স্থায়ী হয়, বড় অ্যানায়ন বড় ক্যাটায়নের সাথে যুক্ত হলে স্থায়ী হয়। কারণ এখানে ল্যাটিস শক্তি শুধু বিচার করলে হবে না, ল্যাটিসের স্টেবিলিটি আয়নের অ্যারেঞ্জমেন্টগুলোর ওপরেও কিন্তু ডিপেন্ড করে। কারণ ল্যাটিস যখন সাজায় ক্যাটায়ন অ্যানায়ন এরকম পরপর সাজাতে চায় যাতে তারা প্লাস মাইনাস আধান একে অপরকে প্রশমিত করে দিতে পারে, তাহলে স্থায়ী হবে। এবারে যদি একটার আকার অনেক বড় হয়ে যায়, এটা ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু আমাদের অনেক জায়গায় লাগবে। একটার আকার যদি অনেক বড় হয়ে যায়, সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি, কোনোটার আকার যদি খুব বড় হয়ে যায় সে ক্যাটায়ন আর কোনোটার আকার যদি ছোট হয়ে যায়, কারণ ক্যাটায়নের আকার বড় অ্যানায়নের আকার ছোট হয়ে গেল, অ্যানায়নটা মাঝখানে ঢুকে যাবে, ফলে ক্যাটায়ন কিন্তু একে অপরকে বিকর্ষণ করে ফেলবে, ফলে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু স্থায়ী নয়। ওই জন্য ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের যদি খুব হেরফের ঘটে যায় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জি আকারের হিসাবে কম হলেও এটা কিন্তু অ্যারেঞ্জমেন্টটা স্থায়ী নয়, কারণ এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। এই জন্য আমরা বলি ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়নের সাথে স্থায়ী হবে, বড় ক্যাটায়ন বড় অ্যানায়নের সাথে স্থায়ী হবে যদি সেটা আয়নীয় যৌগ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যাটা করব? ছোট ক্যাটায়ন অর্থাৎ লিথিয়াম ছোট অ্যানায়ন অর্থাৎ অক্সাইডের সাথে যুক্ত হবে, কারণ এখানে ছোট বলতে একটাই মাত্র পরমাণু আছে, তাই জন্য এটা অ্যানায়নটা ছোট। তাই জন্য লিথিয়াম অক্সাইডের সাথে যুক্ত হয়ে লিথিয়াম অক্সাইড গঠন করবে O2-। সোডিয়ামের আকার একটু বড়, তাই এটা আরেকটু বড় ক্যাটায়ন অ্যানায়নের সাথে যুক্ত হবে, তাই জন্য O2- পারঅক্সাইড গঠন করছে। আর বাকিগুলো অর্থাৎ ও পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলোর আকার বড়, তা এগুলোর আকার বড় হলে এটা তোমরা এখানে একটা জিনিস দেখতে পারো যে দেখো অক্সাইড পারঅক্সাইডেও দুটো পরমাণু আছে, অক্সাইডেও সুপার অক্সাইডেও দুটো পরমাণু আছে। তাহলে এখন আমি এটার ক্ষেত্রে আকার কি করে বিবেচনা করব? আকার তো মোটামুটি দুটোর একই, দুটো পরমাণু আছে। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, শুধু আকারের ওপর না, আধান ঘনত্বটাও কিন্তু ফ্যাক্টর। মানে আকার ম্যাচ করতে হবে এবং তার সাথে সাথে আধান ঘনত্বটাও ম্যাচ করতে হবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান ঘনত্ব। দেখো এখানে যত উপর থেকে নিচের দিকে নামছে আধান একই, কিন্তু আকার যেহেতু বাড়ছে আধান ঘনত্ব কমে যাচ্ছে। আকার বাই আধান বাই আকার, আধান ঘনত্ব হচ্ছে আধান বাই আকার, আধান বাই আকার। তাহলে আকার যত বাড়ছে তত আধান ঘনত্ব কমছে, তখন নিচের দিকে আধান ঘনত্ব কমছে। আবার এই ক্ষেত্রে আমি যদি এই দুটোর মধ্যে তুলনা করি, এখানে আকার একই আছে কিন্তু আধান এখানে কমে গেছে, তার মানে এটার আধান ঘনত্ব কম। তার মানে এইটার আকার আর এইটার আকার প্রায় সমান হলেও এখানে আধান ঘনত্ব কিন্তু এটার কম, এটার আধান ঘনত্ব বেশি। তাই জন্য আকারও ম্যাচ করতে ল্যাটিস মানে আয়নীয় যৌগ গঠনকালে আকারও যেমন ম্যাচ করতে হবে, তার সাথে সাথে কিন্তু আধান ঘনত্ব ম্যাচ করতে হবে। তাহলে এইটা সোডিয়ামের আকার
বড় হলেও এর আধান ঘনত্ব কিন্তু বেশি, তাই জন্য এটা সুপার পারঅক্সাইডের সাথে যুক্ত হয়েছে। যেহেতু এর আকার বড় এবং আধান ঘনত্ব তুলনামূলক বেশি, তাই জন্য এটার সাথে এটা যুক্ত হয়েছে। কিন্তু পরেরগুলোর ক্ষেত্রে আকার বড় এবং আধান ঘনত্ব কমে গেছে, কারণ আকার বড় হয়ে যাওয়ার জন্য। তাই জন্য এখানে আধান ঘনত্ব কম কোনটা, এটার মধ্যে এইটা, তাই আধান ঘনত্ব যেহেতু এটার কম, তাই এটার সাথে ম্যাচ করে যাবে, অর্থাৎ এটা সুপার অক্সাইড এর সাথে যুক্ত হবে। তারপরে লিথিয়াম অক্সাইড করে, সোডিয়াম পারঅক্সাইড করে, পটাশিয়াম সুপার অক্সাইড, রুবিডিয়াম সুপার অক্সাইড, সিজিয়াম সুপার অক্সাইড গঠন করে। আবার আমরা যদি বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের দিকে তাকাই, দেখতে পাচ্ছ যে এটা +1, এটা +2। আকার ক্যাটায়নের আধান যত বাড়ে আকার তত ছোট হয়। এছাড়াও পর্যায় সারণী করা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন সংখ্যা বাড়লে আকার আরো ছোট হয়ে যাবে, তাই জন্য এমনিতেই আকার এখানে অনেক ছোট। তুলনামূলকভাবে 1 নম্বর শ্রেণীর থেকে এই শ্রেণীর মৌলগুলোর আকার তুলনামূলকভাবে ছোট, তাই জন্য এগুলো ছোট আয়নের সাথে যুক্ত হবে। এটা তাই এই দুটো অক্সাইডের সাথে যুক্ত হয়, প্রথম 3টে অক্সাইডের সাথে যুক্ত হয়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আর বাকি দুটো যুক্ত হয় পার অক্সাইডের সাথে। এটা কখনো সুপার অক্সাইড এরা গঠন করে না। স্ট্রনসিয়াম, এরা বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম পার অক্সাইড, বেরিলিয়াম পার অক্সাইড গঠন করে। তাহলে এইভাবে কোনো অক্সাইড কোন কোন ক্ষেত্রে কোন কোন অক্সাইড গঠিত হবে আমরা এটা সহজেই বলতে পারি। এছাড়াও কোন ধরনের অক্সাইডের জারণ ক্ষমতা বেশি, জারিত করার প্রবণতা বেশি, সেটাও আমরা এখান থেকে জানতে পারি। যেমন আমি 3টে অক্সাইড এখানে লিখছি। লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Li2O, সোডিয়াম পারঅক্সাইড Na2O2, পটাশিয়াম সুপার অক্সাইড K2O। এগুলোকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি করবে? লিথিয়ামের সাথে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। সোডিয়াম পারঅক্সাইডের সাথে হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে। আর পটাশিয়াম সুপার অক্সাইডের সাথে বিক্রিয়া করলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং এর সাথে সাথে অক্সিজেনও তৈরি হবে। লিথিয়াম অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড এবং পটাশিয়াম সুপার অক্সাইডের কার জারণ ক্ষমতা, অর্থাৎ 3টে অক্সাইডের মধ্যে কার জারণ ক্ষমতা বেশি সেটা এই বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি। দেখো, লিথিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং পটাশিয়াম সুপার অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করেছে। তাহলে এই তিনটের মধ্যে পটাশিয়াম পারঅক্সাইড সুপার অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করেছে, বেশি সংখ্যক জারক পদার্থ, হাইড্রোজেন পারঅক্সাইড এবং অক্সিজেন এগুলো জারক পদার্থ, তাই বেশি সংখ্যক জারক পদার্থ যেহেতু তৈরি করছে তাই এটার জারণ ক্ষমতা বেশি। এখানে একটাই মাত্র জারক পদার্থ তৈরি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, তাই এর জারণ ক্ষমতা কম। আর লিথিয়াম অক্সাইড কোনো জারক পদার্থই তৈরি করতে পারছে না, তাই জন্য জারণ ক্ষমতা প্রায় নেই। তাই জন্য এই তিনটের ক্ষেত্রে সবথেকে বেশি জারণ ক্ষমতা হচ্ছে সুপার অক্সাইডের, তারপরে পারঅক্সাইডের, তারপরে অক্সাইডের। এবারে এস ব্লক মৌলগুলোর ফ্লেম টেস্ট করলে শিখার কি কি বর্ণ পাওয়া যায়। ফ্লেম টেস্ট করলে শিখার বর্ণ পাওয়া যায় বলতে, কোনো ধরো লিথিয়ামের লবণ বা সোডিয়ামের লবণ নিয়ে একটুখানি প্ল্যাটিনাম তার বলে একটা তার হয়, সেটা নিয়ে তার মধ্যে অল্প একটু HCl লাগাতে হয়। HCl লাগিয়ে লবণটাতে টাচ করে শিখাতে বুনসেন বার্নারে ধরতে হয়। তা বুনসেন বার্নারের ফ্লেমটা বিভিন্ন লবণের ক্ষেত্রে বিভিন্ন কালার দেয়। তার কারণটা আমরা পড়েছি পরমাণুর গঠনে, যে ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসে সে তখন বর্ণ ছাড়ে, এবং সেটা যদি দৃশ্যমান বর্ণালীর মধ্যে পড়ে তাহলে আমরা এক একটা কালার দেখতে পাই। তো সেই ক্ষেত্রে লিথিয়ামের সবার ক্ষেত্রে সেরকম ঘটনা ঘটে এবং তাদের এক একজনের ক্ষেত্রে এক এক রকম কালার দেখা যায়। যেমন লিথিয়ামের ক্ষেত্রে ক্রিমসন রেড মানে পাগড়ির মতন খুব মিষ্টি লাল কালারটা হয়, পাগড়ির বর্ণের কালার বলে রেড কালার। সোডিয়াম গোল্ডেন ইয়েলো মানে খুব ড্যাজলিং ইয়েলো, মানে চোখ ধাঁধিয়ে যায়। সোডিয়ামের গোল্ডেন ইয়েলো তোমরা বাড়িতেও করে দেখতে পারো, একটুখানি নুন যদি আগুনের মধ্যে দাও দেখবে মানে একদম খুব সোনালি উজ্জ্বল হয়ে সোনালি হলুদ মতন হয়ে যায়। পটাশিয়াম ভায়োলেট অর্থাৎ বেগুনি হয়, রুবিডিয়াম রেড,
সিজিয়াম স্কাই ব্লু, মানে আকাশের নীল বর্ণের মতন হয়। দ্বিতীয় শ্রেণীতে দেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কোনো ফ্লেম কালার দেয় না, ক্যালসিয়াম ব্রিক রেড দেয়, স্ট্রনসিয়াম ক্রিমসন রেড এবং ক্যালসিয়াম অ্যাপেল গ্রিন, মানে আপেলের রঙের মতন সবুজ রং। আর সবুজ আপেল নিশ্চয়ই দেখে থাকবে, সেই সবুজ আপেলের মতন রং। ব্রিক রেড মানে ইটের মতন লাল, তবে এটা ক্ষণস্থায়ী হয়, জাস্ট এসেই চলে যাবে। ক্রিমসন রেড খুব সুন্দর মিষ্টি রঙের লাল কালার হয়, এটাকে ক্রিমসন অ্যাকচুয়ালি পাগড়ির, রাজস্থানীরা যে পাগড়ি পরে সেই পাগড়ির একরকম বিশেষ লাল কালার হয়, সেই লাল কালারটাকে উল্লেখ করা হয়েছে। বাট বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের কিন্তু কোনো কালার হয় না, কারণ আমরা বলেছি যে যখন মানে যৌগটাকে আগুনে ধরা হচ্ছে, ফ্লেমে ধরা হয়, তখন সেটার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যেতে হয়। কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রনটা যদি নিউক্লিয়াস দিয়ে খুব বেশি আকর্ষিত হয়ে থাকে, তাহলে সাধারণ বুনসেন বার্নারের যে ফ্লেম প্রায় 700-800 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, ওতে উচ্চতম শক্তি স্তরে যেতে পারে না। তাই জন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার যেহেতু খুবই ছোট এবং এটার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বেশি, তাই জন্য এর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে খুব সহজে উচ্চতম শক্তি স্তরে যেতে দিতে পারে না, পর্যাপ্ত শক্তি বুনসেন বার্নার থেকে পায় না। তাই জন্য আমরা এর কালারগুলো দেখতে পাই না। এখন আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এস ব্লকের দুটো গ্রুপের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে জলের সাথে বিক্রিয়া কথা বলা হবে। এখানে প্রথম গ্রুপের এবং দ্বিতীয় গ্রুপে দেখা যাচ্ছে যে যত ওপর থেকে নিচের দিকে নামছে, তত জলের সাথে বিক্রিয়া করার প্রবণতা তত বাড়ছে। দেখো লিথিয়ামের থেকে সোডিয়ামে বেশি, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিয়াম বাড়ছে, এখানেও তাই। কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে যে জলের সাথে যখন বিক্রিয়া করে, ধরো কোনো তুমি সোডিয়াম ধাতু জলে যোগ করলে, তাহলে কি হবে? সোডিয়াম সলিড প্রথমে ঊর্ধ্বপাতন শক্তি গ্রহণ করে, অর্থাৎ ঊর্ধ্বপাতিত হয়ে প্রথমে সোডিয়াম গ্যাসে পরিণত হবে। সোডিয়াম গ্যাস শক্তি গ্রহণ করে সোডিয়াম আয়নে পরিণত হবে, এবং সোডিয়াম আয়ন জলের সাথে যুক্ত হয়ে সোডিয়াম দ্রবীভূত হবে, সোডিয়াম অ্যাকুয়েটেড হবে। তাহলে এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু সোডিয়াম সলিড থেকে সোডিয়াম প্লাসে পরিণত হয়। এখন এইখানে দুটো শক্তি, অর্থাৎ সাবলিমেশন এনার্জি আর আয়নীয় ভবন শক্তি গৃহীত হয়, এবং যেটা দ্রাবকায়ন শক্তি, অর্থাৎ জল যুক্ত হওয়ার সময় যেটা শক্তিটা বর্জিত হচ্ছে, এটাকে আমরা দ্রাবকায়ন শক্তি বলি, এই শক্তিটা বর্জিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে সলভেশন এনার্জি, এটা বর্জিত হয়। তাহলে এই তিনটে শক্তির মিলিত প্রভাব অনুসারে দেখতে হয় যে কোনটা সহজে হবে, কোনটা ধীরে হবে। এখন এই দুটো শক্তি গৃহীত হয়, এটা বর্জিত হয়। সাধারণত যেটা গৃহীত হয় সেটা কম হতে হয়, যেটা বর্জিত হয় সেটা বেশি হতে হয়। তাই জন্য এই দুটো পরিমাণ কম হবে, এবং যেটা গৃহীত হবে বর্জিত হবে, অর্থাৎ সলভেশন এনার্জি দ্রাবকায়ন শক্তিটা বেশি হতে হবে, তবে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। কিন্তু আমাদের এত কিছু মনে রেখে এটার উত্তর করার টাফ হবে। তাই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হয় এখানে প্রিডমিনেন্ট ফ্যাক্টর কোনটা। প্রিডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে আয়নীয় ভবন শক্তি, অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া বা বায়ুর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ফ্যাক্টরটার উপর নির্ভর করে, সেটা হচ্ছে আয়নীয় ভবন শক্তি। আয়নীয় ভবন শক্তি যেটার বেশি হবে সেটা দ্রবীভূত হতে দেরি হবে, আয়নীয় ভবন শক্তি যার কম হবে সে সহজে ইলেকট্রন ছেড়ে দেবে, সে তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তাহলে আকার যত বাড়ে আয়নীয় ভবন শক্তি কমে, সে তত তাড়াতাড়ি জলের সাথে বিক্রিয়া করে। ওই জন্য যত নিচের দিকে যাচ্ছে তত বিক্রিয়া করার ক্ষমতা বাড়ছে। হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে লিথিয়ামটা কিন্তু হাইড্রোজেনের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করছে, কারণ এই ক্ষেত্রে আবার যে যৌগটা গঠিত হচ্ছে তার ল্যাটিস শক্তিটা এখানে প্রিডমিনেন্ট ফ্যাক্টর। যত বেশি ল্যাটিস শক্তি হবে তত তার স্থায়িত্ব বেশি হবে। তাহলে এখানে ল্যাটিস শক্তিটা প্রভাবকারী বিষয়। তার মানে কোন যেটা আলোচনা করব তার প্রভাবকারী বিষয় কোনটা, সেইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, সেই অনুসারে সাজাতে হয়। তার মানে জলের সঙ্গে বিক্রিয়া বা বায়ুর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে আয়নীয় ভবন শক্তি প্রভাবকারী বিষয়। আয়নীয় ভবন শক্তি যত হ্রাস পাবে তত তাড়াতাড়ি বিক্রিয়া করবে, যেন নিচের দিকে বৃদ্ধি পায়। আর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় ল্যাটিস শক্তিটা প্রভাবকারী বিষয়। ল্যাটিস শক্তি বৃদ্ধি পায় কোথায়? যত আয়নের আকার ছোট হয়। আয়নের আকার ছোট হলে ল্যাটিস শক্তি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে।